আল জাজিরার সাংবাদিকের চাঞ্চল্যকর দাবি 14 জন ইনসাইডার বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। কারা এই ইনসাইডার? এরা কি সরকারের ভেতর কেউ নাকি ভারতীয় এজেন্ট যারা ষড়যন্ত্র করে আবার শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে চায়? ইন্ধনটা কে দিচ্ছে? এই যে ঝগড়া হচ্ছে, দুটো পক্ষ তো বিবাদমান একদম পরিষ্কার হয়ে গিয়েছে, এখন এটা বলার অপেক্ষা রাখে না। পেছনে ইন্ধনটা কে দিচ্ছে? আমি থানায় গিয়ে কথা বলবো। আমি যাব না, আমি ছাত্রদের প্রেসিডেন্ট। বাংলাদেশের কোথাও না কোথাও শেখ হাসিনা লুকিয়ে আছে বা পলায়নরত আছে। আমরা যে হেলিকপ্টার করে শেখ হাসিনা যাইতে দেখছি, এই হেলিকপ্টার কিন্তু ইন্ডিয়াতে যায় না, খেয়াল আছে তো? এটা কিন্তু ভারত নিয়ে যাবে। আমরা পরবর্তী দেখছি আর্মির একটা বিশেষ ফ্লাইটে আনাগোনা করছে, আমাদের ইন্দোরনা কোথায় একটা প্লেন গেছে, কিন্তু শেখ হাসিনা এই হেলিকপ্টারের ফুটেজ ছাড়া আর কোনো ফুটেজ কিন্তু নাই। সেনা অভ্যন্তরে কি খুব পাল্টানো সংঘটিত হচ্ছে? গত কয়েক ঘন্টা আগে ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়া খুব স্পর্শকাতর একটি সংবাদ দিয়েছে, শীর্ষ এক সামরিক কর্মকর্তাকে নজরবন্দি করে রাখা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী একটি ঐতিহাসিক ঝুঁকির মধ্যে পড়েছে। এটি কেবলমাত্র ঝুঁকি বললে ভুল হবে। আমার দৃষ্টিতে একটি ঐতিহাসিক, যাকে বলা হয় এমন সন্ধিক্ষণ তারা অতিক্রান্ত করছে। এই সন্ধিক্ষণটি যদি তারা সফলভাবে অতিক্রম করতে পারে তাহলে হয়তো তাদের অস্তিত্ব টিকবে, অন্যথায় এই সেনাবাহিনী পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আল জাজিরার সাংবাদিকের চাঞ্চল্যকর তথ্য, দেশকে অস্থির করার পেছনে 14 জনের নাম ও ভয়াবহ চক্রান্ত ফাঁস। ইউনিয়ন ছাত্রদলের সভাপতিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের হেনস্থার ভিডিও ভাইরাল। দেশ জুড়ে আলোচনা সমালোচনার ঝড়। শেখ হাসিনা দেশের ভেতরে লুকিয়ে থাকার গুঞ্জন এবং বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংসের চক্রান্তের তোলপাড় ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। আল জাজিরার সাংবাদিকের চাঞ্চল্যকর দাবি 14 জন ইনসাইডার বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। কারা এই ইনসাইডার? এরা কি সরকারের ভেতর কেউ নাকি ভারতীয় এজেন্ট যারা ষড়যন্ত্র করে আবার শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে চায়? অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার এক ফেসবুক পোস্টে দাবি করছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে, তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সে লক্ষ্যে কাজ করে চলেছে। শুধু তাই নয়, সায়েরের মতে এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। বিএনপি কিন্তু এমন কথা আগেই বলেছে, যদি সঠিক সময় নির্বাচন না হয় তাহলে দেশ গভীর সংকটে পড়বে। শুধু বিএনপি না, সেনা প্রধানও সতর্ক করেছে, যদি আমাদের মধ্যে বোঝাপড়ার সংকট না কাটে তাহলে দেশে শান্তি আসবে না। অনেক বিশ্লেষক বলছেন, সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র চলছে। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক তার পোস্টে আরো উল্লেখ করেন, যদি অনতিবিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে। যথাসময় নির্বাচন অনুষ্ঠিত না হলে ডক্টর ইউনূসও সম্ভবত তার পদটি ত্যাগ করবেন, আর সেই সুযোগে তার পদটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে ওই চক্র। সে লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগে ক্যাবিনেটে নেওয়া হয়েছে। সাংবাদিক জুলকারনাইন সায়ের স্পষ্ট করে না বললেও অনেকের সন্দেহের আঙুল সম্প্রতি নিযুক্ত একজন উপদেষ্টার দিকে। তবে এই ষড়যন্ত্রে শুধু একজন জড়িত এমন নয়। সায়ের বলছেন, উপদেষ্টা, সচিব, গুরুত্বপূর্ণ পদ, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা সব মিলিয়ে এদের মূল ইনসাইডার সংখ্যা 9 জন, আর ভাইটাল আউটসাইড অ্যাক্টর আরো 5 জন। এছাড়াও আরো বেশ কয়েকজন রয়েছে। সম্প্রতি ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে একটি চাঞ্চল্যকর সংবাদ দিয়েছে। যদিও অনেকে বলছেন এটা নিছক গুজব, কিন্তু ভারতীয় মিডিয়া বলছে মোদির কঠিন বার্তা নিয়ে 4 জন লোক ঢাকার অভিজাত পাড়ায় নানা গোপন মিটিং করছে। সাংবাদিক জুলকারনাইন সায়ের বাংলাদেশের কারা নির্বাচনে ষড়যন্ত্র করছে এই মুহূর্তে স্পষ্ট না করলেও দাবি করছেন, উপযুক্ত সময়ে ষড়যন্ত্রকারীদের নাম ও বিস্তারিত প্রকাশ করা হবে। আমি থানায় গিয়ে কথা বলবো। আমি যাব না, আমি ছাত্রদের প্রেসিডেন্ট। দেখে আসেন মার্চের ছাত্র দলের ইউনিয়ন ছাত্র দলের সভাপতি, তাকে আমি সুন্দরভাবে কথা শুনেন, কথা আমি শুনতে পারবো না, আমি থানায় যাবো, আমি মঞ্জুর ভাইয়ের শালক। হ্যাঁ, মানে যে একটা অবস্থা করতেছে আমার হাতে ধরে, এখন আমার থেকে মানে মোবাইল কেড়ে নিচ্ছে, দেখতে যে অবস্থা করছে, নিয়ে আসবো। সাথে একটু কথা বলি, আমি একটু কথা বলি, কথা বলতে না, আমি কথা বলছি, আমার সাথে যাও। তোমার মোবাইল কথা বলো, আমি যাবো না, না যাবে হবে, তুমি আমি যাবো না, আপনার ওসি স্যার বলেন এখানে আসতে, হাত দিবেন না, হাত দিবেন না,
এর নাম কাবিব স্যার, কাবিব স্যার, সে খারাপ ব্যবহার করতেছে স্যার, সে বলতেছে হ্যাঁ আমি যাবো। কাবিব কাবিব না, কাবিব কাবিব। বিষয়টা কিন্তু আসলে ভাববার মতন। গতকালকে থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন অথবা বড় বড় পেজগুলো আছে, সেখান থেকে আলোচনাটা সামনে আসছে যে শেখ হাসিনা আসলে কোথায় আছেন। হঠাৎ করে কেন এই বিষয়টা আবারও আলোচনায় দেখেন, গেল পরশুদিন শেখ হাসিনা ফেসবুকে একটা লাইভ করেছেন ভারত থেকে। তিনি আপনার আওয়ামী লীগের বিভিন্ন জায়গার নেতাকর্মীদের সাথে নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। এর মাঝখানে আওয়ামী লীগের অনেক যারা নেতাকর্মীরা আছেন তাদের দাবি শেখ হাসিনা ভারতে নাই। কোথায় আছেন? তিনি বাংলাদেশে আছেন। এই বিষয়টারে একদম অযৌক্তিক হিসাবে মাঝে মাঝে আমার কাছে একটা রহস্যজনক লাগে। দেখেন 7 মাস শেখ হাসিনা, শেখ রেহানা, এদের কোনো ছবি, ফুটেজ, ভিডিও কোথাও কোনো কিছু নাই। বিভিন্ন জায়গায় তিনি বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন জায়গায় তার কনফারেন্স প্রোগ্রামে অংশগ্রহণ করছেন, কিন্তু তিনি কেন ভিডিও ফুটেজ আসছেন না? বিষয়টা কেমন হবে যে ধরেন বাংলাদেশের কোথাও না কোথাও শেখ হাসিনা লুকিয়ে আছেন বা পলায়নরত আছেন। ওই দিন আমরা যে হেলিকপ্টার করে শেখ হাসিনার যাইতে দেখছি, এই হেলিকপ্টার কিন্তু ইন্ডিয়াতে যায় নাই, খেয়াল আছে তো? এটা কিন্তু ওনারা ভারত নিয়ে যায় নাই। আমরা পরবর্তী দেখছি আর্মির একটা বিশেষ ফ্লাইটের আনাগোনা ঘটছে, ভারতের ইন্দোর না কোথায় একটা প্লেন গেছে, কিন্তু শেখ হাসিনার এই হেলিকপ্টারের ফুটেজ ছাড়া আর কোনো ফুটেজ কিন্তু নাই। আর এই হেলিকপ্টারে করে তিনি সাভারে সম্ভবত গিয়েছিলেন। সাভারে যাওয়ার পর থেকে মুহূর্তের মধ্যেই শেখ হাসিনা ভারত পালাই গেছে, আমরা যেটা খবর পাইলাম। ইভেন ভারতও বলছে যে তিনি ভারতে আছেন, সরকারের বিশেষ প্রটোকলে আছেন, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এই একটা জিনিস আসছে যে না, শেখ হাসিনা বাংলাদেশে লুকিয়ে আছেন। আসলে বিষয়টা কেমন, মানে কেমন যেন একটা রহস্যজনক অবস্থান। কেউ কেউ বলছেন তিনি হেলিকপ্টারে করে পরবর্তী সময় আবার বিশেষ একটা বাহিনীর কাছে তিনি চলে এসেছিলেন এবং তাদের হেফাজতে আছেন। তিনি সারা বাংলাদেশের কি অবস্থা এটা বোঝানোর জন্যই দেশবাসীকে একটু সময় দিচ্ছেন, এরপর তিনি গর্ত থেকে হুট করে বের হয়ে আসবেন। বাংলাদেশ সেনাবাহিনী একটি ঐতিহাসিক ঝুঁকির মধ্যে পড়েছে। এটি কেবলমাত্র ঝুঁকি বললে ভুল হবে। আমার দৃষ্টিতে একটি ঐতিহাসিক, যাকে বলা হয়, এমন সন্ধিক্ষণ তারা অতিক্রান্ত করছে। এই সন্ধিক্ষণটি যদি তারা সফলভাবে অতিক্রম করতে পারে তাহলে হয়তো তাদের অস্তিত্ব টিকবে। অন্যথায় এই সেনাবাহিনী পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। যদি সেনাবাহিনী ধ্বংস হয়ে যায় তাহলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব থাকবে না। আর স্বাধীনতা সার্বভৌমত্ব যদি না থাকে তাহলে আপনি সরাসরি কোনো একটি বিদেশি শক্তির সেবাদাস বা সেবা রাষ্ট্রে পরিণত হবেন, দলিত রাষ্ট্রে পরিণত হবেন, অথবা আপনি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবেন, জাস্ট লাইক সিরিয়া, জাস্ট লাইক আফ্রিকার অন্য কোনো দেশ যেখানে গৃহযুদ্ধ চলছে, সিভিল ওয়ার চলছে। তো আমরা ঠিক সেই অবস্থাতে চলে গিয়েছি। আমরা জানি যে কুকুরে কুকুরে কামড়া কামড়ি কিংবা স্বজাতির বিদ্বেষী প্রাণী, এই জিনিসগুলো আমরা সবসময় ঘৃণার চোখে দেখি, যারা নিজেরা মারামারি করে। আমাদের দেশে যে গোত্রপ্রীতি, এটাই আমাদের যাকে বলা হয় সামাজিক সংহতি, আমাদের রাষ্ট্রের উন্নতির একটা মূল বিষয়। এখানে আপনি পুলিশ বাহিনীতে চাকরি করেছেন, একজন পুলিশের কনস্টেবল বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু আপনি বিপদগ্রস্ত হয়ে থানায় গেলেন এবং নিজে পরিচয় দিলেন যে আমি একজন সাবেক পুলিশ কর্তা। ঐতিহ্যগতভাবে 100 বছর ধরে পুলিশ সবসময় এরকম তাদের সাবেক কর্তাদেরকে সহযোগিতা করে এবং পুলিশের কাছ থেকে কখনো ঘুষ খায় না বা খেত না। তদ্রূপ একজন সেনাবাহিনী, তো সেনাবাহিনীর মধ্যে এই জিনিসটা আরও বেশি, ভ্রাতৃত্ববোধ, ব্রাদারহুড, এই রিলেশনটা আরও অনেক বেশি। বিশেষ করে যারা ব্যাচমেট, অর্থাৎ একই সঙ্গে যারা ট্রেনিং নিয়েছেন, সেটা সিপাহী হন বা অফিসার হন, তারা পরস্পরের জন্য জিগিরি দোস্ত, জানি দোস্ত হিসেবে তারা কাজ করেন। এখন দেখা গেল একজন সেনাপ্রধান হয়ে গেছেন আর তার ব্যাচমেট তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবেই তিনি কর্মজীবন শেষ করেছেন এবং খুব দরিদ্র হয়ে পড়েছেন, কিন্তু তাদের মধ্যেও সম্পর্কটা তুইতুকারি এবং একে অপরের প্রতি ভালোবাসা, ওখানে কোনো দারিদ্রতা বা কোনো পোর্টফোলিও কাজ করতো না কখনো। এটা আমরা দেখেছি যে সেনাবাহিনীর মধ্যে এই ব্রাদারহুডটি খুব বেশি কাজ করছে। এরপর হলো সেনা পরিবার, অর্থাৎ যে কোনো মূল্যে সেনাবাহিনীর সদস্যদেরকে বা সেনা পরিবারকে সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটগুলো
যেভাবে সাহায্য করে, সহযোগিতা করে, এটা নজিরবিহীন। ধরুন কোনো একটি এলাকায় একজন সেনা সদস্য যদি বিপদে পড়েন, তিনি যদি একেবারে সাধারণ সেনা সদস্য হন, বয়স্ক মানুষ হন, কিংবা যেই হন না কেন, তিনি তার এলাকার যে জিওসি আছেন, এরিয়া কমান্ডার আছেন, সেখানে গেলেন, অথবা তিনি যে কোনো একজন পদস্থ সামরিক বাহিনীর কর্মকর্তাদের কাছে গেলেন, প্রাণান্তভাবে চেষ্টা করেন তার সেই সাবেক সেনা সদস্যকে সাহায্য করার জন্য বর্তমান সেনা সদস্যরা। এই জিনিসগুলো সিভিল সার্ভিসে অতটা নেই। পুলিশ সার্ভিসের পরেই সবচেয়ে বেশি সেনাবাহিনীতে এই জিনিসটি ছিল। এরপর সেনাবাহিনীর অনেকগুলো ওয়েলফেয়ার কর্মকাণ্ড ছিল এবং আছে। তাদের রাওয়া, যেটা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি ক্লাব, বা তাদের সেনা কল্যাণ সংস্থা, এরকম তাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে। তারপরে তাদের হাউজিং যে সোসাইটিগুলো, ডিওএসএস, এই জিনিসগুলোর মাধ্যমে তারা মূলত একটা ব্রাদারহুড গড়ে তুলতে সবসময় কার্যকর একটা ভূমিকা রেখেছে, যেটি এই সময়টিতে এসে 2025 সনে এসে এটি একেবারে বুমেরাং হয়ে পড়েছে। এখন বলতে গেলে তারা নিজেরা যে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়েছে, এটি রাজনীতিবিদদের মধ্যেও এই দ্বন্দ্ব এবং সংঘাত আমরা দেখছি না। আওয়ামী লীগ বিএনপির মধ্যে যতটা না দ্বন্দ্ব এবং সংঘাত, বা খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে যে বিরোধ বা একে অপরকে বিষোদ্গার, তার চাইতে সাবেক সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভূঁইয়া আইকিবি এবং সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ, এই দুজনের মধ্যে সম্পর্কের যে অবনতির ফলে কি ঘটনা সেনাবাহিনীর ভিতরে ঘটছে, রাওয়া ক্লাবে ঘটছে, ক্যান্টনমেন্টে ঘটছে, আমরা কম বেশি বাইরে থেকে যা দেখছি, শুনছি, তাতে প্রতি মুহূর্তে আমরা আতঙ্ক অনুভব করছি। এবং এই সকল ঘটনা, আমি শুধু এই দুজনকে উদাহরণ দিলাম, এইভাবে আমি আরও কয়েকজনের নাম বলি। যেমন ধরুন, দেশের বাইরে বেশ কয়েকজন সেনা কর্মকর্তা থাকেন, তো তারা ইতিপূর্বে শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করতেন এবং দ্যাট ওয়াজ গুড অ্যান্ড ওয়েল অ্যাকসেপ্টেড, এবং আমরা তাদের সবাইকেই হিরো মনে করতাম। সেটা কর্নেল শহীদ বলেন, অথবা ক্যাপ্টেন শহীদ নামক একজন ভদ্রলোক ছিলেন, তিনি মারা গেছেন, কর্নেল, তারপরে মেজর দেলোয়ার বলেন, অন্যান্য যারা আছেন, তারা ওই জমানাতে বেশ জনপ্রিয় ছিলেন, ভীষণ রকম জনপ্রিয় ছিলেন, পিনাকির মতো জনপ্রিয় ছিলেন। কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে যে বেশ কিছু সামরিক কর্মকর্তা ফেসবুকে এসে, ইউটিউবে এসে তারা সেনাবাহিনীর ভিতরকার অনেক গোপন খবর তারা বলে দিচ্ছে পাবলিকলি। তারা জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কে বিষোদ্গার ছড়াচ্ছে। আবার জেনারেল ওয়াকারুজ্জামান ছাড়াও অন্য সিনিয়র যারা জেনারেল রয়েছেন তাদের সম্পর্কে, বা ক্যান্টনমেন্টের যে খবরগুলো আমরা কখনো জানতে চাই না, জানার আগ্রহ নেই, বা যে খবরগুলো আসলে আমাদের জানা উচিত নয়, সেই খবরগুলো এখন তারা বলে দিচ্ছে। এবং এগুলো নিয়ে সেনাবাহিনীর মধ্যে যাকে বলা হয় কতটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলতে পারবো না, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, তারা সেনাবাহিনীর সম্পর্কে আমরা ন্যূনতম যাকে বলা হয় আগ্রহ, ভয়, ভীতি, সম্মান প্রদর্শনের কোনো কারণ অনুভব করছি না। উল্টো আমরা এদের অপপ্রচারের কারণে সেনাবাহিনী সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করতে বাধ্য হচ্ছি। এবং এটি আপনি দেখুন যে মাঠে যারা দায়িত্বরত সেনা কর্মকর্তা রয়েছেন বা সেনা সদস্য রয়েছেন, তাদের নৈতিক শক্তি, মোরাল শক্তি কিন্তু ভেঙে দিয়েছে। এবং এখন তারা যেভাবে জনগণের দ্বারা লাঞ্ছিত হচ্ছেন, জনগণ তাদেরকে যেভাবে ভুয়া যাকে বলা হয় স্লোগান তুলছেন তাদেরকে দেখলে, এবং যেভাবে তারা প্রতিপক্ষ, আমাদের যারা প্রতিপক্ষ, মানে সেনাবাহিনীর প্রতিপক্ষ কিন্তু জনগণ নয়, সেনাবাহিনীর প্রতিপক্ষ হলো ভারতীয় সেনাবাহিনীর প্রতিপক্ষ মায়ানমারের সেনাবাহিনী, তারপরে আরাকান আর্মি, সেনাবাহিনীর প্রতিপক্ষ ইন্ডিয়ান আর্মি, আমাদের সাথে যাদের সাথে যুদ্ধ হয়েছে বা আগামী দিনে যাদের সঙ্গে যুদ্ধ হতে পারে, সীমান্ত যাদের সঙ্গে আছে, কিংবা ধরুন যারা বাংলাদেশ আক্রমণ করতে পারে, এই সকল বহিঃশত্রু, তো তারা হলো সেনাবাহিনীর শত্রু। আমরা জনগণ কিন্তু শত্রু নয়, রাজনীতিবিদরাও সেনাবাহিনীর কোনো শত্রু নয়। এর কারণ হলো সেনাবাহিনীকে আমরা এমনভাবে গড়ে তুলেছি, এমনভাবে আমরা তৈরি করেছি, তাদের আবাসস্থল আমাদের জনগণ থেকে তারা আলাদা। আমরা নিজেরা মারামারি করবো, কাটাকাটি করবো, যা কিছু করবো, তার সঙ্গে সেনাবাহিনী থাকবে না, সেনাবাহিনীকে আমরা জড়াবো না। তারা শুধুমাত্র বহিঃশত্রুর হাত থেকে আমাদেরকে রক্ষা করবে, এবং আমাদের জাতীয় দুর্যোগগুলোতে রয়েছে, সেই দুর্যোগগুলোতে তারা এসে রাজনৈতিক সরকারের হুকুমে এসে সাহায্য করবে, বন্যাতে, ঘূর্ণিঝড়ে, এই সমস্ত ক্ষেত্রে, বা করোনার মতো কোনো ঘটনা যদি ঘটে, বা জাতীয় খুবই জরুরি গুরুত্বপূর্ণ ঘটনা যেখানে আসলে পুলিশ পারছে না, এরকম জরুরি ঘটনা ছাড়া মূলত আমরা সেনাবাহিনীকে ব্যবহার করবো না। এটা হলো নর্মাল নর্মস। কিন্তু এখন সেই সেনাবাহিনীকে এমন একটা অবস্থায় নিয়ে এসেছে বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা, আর সেনাবাহিনীর বর্তমান যারা নেতৃত্ব তারা, এবং একই সঙ্গে সেনাবাহিনীর যারা সাবেক কর্মকর্তা রয়েছেন তারা আলাপ আলোচনা করে পুরো বাহিনীটির যে
রিদম, সেই রিদমটিকে একেবারে নষ্ট করে দিয়েছে। ফলে কি হচ্ছে, ভারতীয় পত্রপত্রিকায় ছাপা হচ্ছে যে ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশের অমুক সেনাবাহিনীর কর্মকর্তাকে টেলিফোন করে এই বকা দিয়েছেন, অথবা এই নির্দেশনা দিয়েছেন, অথবা অমুক জেনারেলকে এই কথা বলেছেন, অমুক জেনারেল এই কথা বলছে। অর্থাৎ পুরো বাহিনীটিকে দেশি এবং বিদেশি কারোর সেবা দাসে পরিণত করে দেওয়া হয়েছে। এবং এই কাজটি মূলত বাইরের আমরা করিনি। আমরা সেনাবাহিনীকে আগে যেভাবে সম্মান করতাম, এখন সম্মান আগের মতো না করলেও তুচ্ছ তাচ্ছিল্যের পর্যায়ে আমরা এখনও যাইনি। কিন্তু একজন সেনাপ্রধানকে, একজন মেজর জেনারেলকে, একজন ব্রিগেডিয়ার জেনারেলকে, একজন লেফটেন্যান্ট জেনারেলকে তুই তুকারি করে বলা, বাপমা তুলে গালাগালি করা, এই জিনিসগুলো সাবেক সেনা কর্মকর্তা যারা এই ইউটিউবে ফেসবুকে আসছে তারাই কিন্তু এই কাজগুলো করছেন। দ্বিতীয়ত, আরও কিছু জনপ্রিয় যারা ইউটিউবার রয়েছেন, ফেসবুকার রয়েছেন, তাদের কাছে সাবেক সেনা কর্মকর্তারা যখন খুব দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পদপদবিতে ছিলেন, সেই তাদের অনেক গুরুত্বপূর্ণ নথি, সেনাবাহিনীর অনেক গোপন দলিল এদের কাছে দিয়ে দেওয়া হয়েছে। ফলে আপনি চিন্তা করেন যে জেনারেল আজিজের সঙ্গে তার এক বন্ধুর যে টেলিফোন কনভারসেশনটা হলো, এই কনভারসেশন তো আসলে বাইরে আসার কথা নয়। কে দিয়েছে? নিঃসন্দেহে ওই সময়টাতে যারা এই টেলিকমিউনিকেশন, সেটা সেনাবাহিনীর টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট, ডিজিএফআই টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট, কিংবা মেজর জেনারেল জিয়াউল হাসান যেটা পরিচালনা করতেন, যারা এই কল রেকর্ড করে, কিংবা পুলিশের টেলিকমিউনিকেশন যারা এই কাজগুলো করে, তারাই তো এই কাজগুলো করেছেন। নচেত এই কল রেকর্ড কিভাবে যায়? এভাবে আরও অনেক অভ্যন্তরীণ বিষয়াদি দেশের বাইরে যে সকল ইউটিউবার রয়েছেন, যে সকল সাংবাদিক রয়েছেন, যে সকল টেলিভিশন যারা চালায়, IPTV চালায়, তাদের কাছে কিন্তু বস্তায় বস্তায় এই সকল তথ্যপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। পাঠিয়ে দিয়ে এই অনেককে জিম্মি করা হচ্ছে। কাউকে টেলিফোন করে জিম্মি করা হচ্ছে, কাউকে দালাল পাঠিয়ে যে তোমার এই ভিডিও আছে, এই অডিও ফুটেজ আছে, অডিও রেকর্ড আছে, তারপর এই ডকুমেন্টগুলো আছে, তোমার এই ধরনের ব্যাংক স্টেটমেন্ট আমার কাছে আছে, যদি আমার এই কথা মতোই কাজ না করো বা আমাকে এই ধান্দাবাজির কাজে সহযোগিতা না করো। ফলে কি হচ্ছে দেখেন, পুরো বাহিনীটির মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে। একইভাবে পুলিশ বাহিনীর মধ্যে সেম ঘটনা, সিভিল সার্ভিস সেম ঘটনা। কিন্তু পুলিশ বা সিভিল সার্ভিসের যারা কর্মকর্তা, এরকম যদি 80% কর্মকর্তা বাদ পড়ে যায়, তাহলে কিন্তু সিস্টেমটা লস করবে না, সিস্টেমটা ব্রেক করবে না। সেখানে যারাই নতুন আসবে তারা এর সাথে অ্যাডপ্ট করে নিতে পারবে, কিন্তু সেনাবাহিনী তো সেটা নয়। শাপলা চত্বরে গণহত্যা, হাসিনা, ইমরান এই সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। রাজধানী মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এই সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ও ইমরান এই সরকার ছাড়াও পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার এবং বেনজির আহমেদ। এছাড়া মামলায় কারাগারে থাকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আগামী 12 মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত 27 নভেম্বর শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনা সহ 50 জনকে আসামি করে ট্রাইব্যুনালে প্রসিকিউশনে অভিযোগ দাখিল করে হেফাজতে ইসলাম। মামলার বাদীর অভিযোগ, 13 দফা দাবিতে 2013 সালের 5 মে হেফাজতে ইসলাম মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয়। আসামিরা পরস্পর যোগ সাজসে রাত 11টার দিকে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেন। এরপর শাপলা চত্বরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মাদ্রাসা ছাত্র ও পথচারীদের উপর গণহত্যা চালায়। পরে লাশ সিটি কর্পোরেশনের গাড়িতে করে নিয়ে গুম করা হয়। নিহত ব্যক্তিদের পরিবার থানায় মামলা করতে গেলে তা নেওয়া হয়নি।